সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেট ডিভিশন অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। বরাবরের মতোই আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আজ আমি আলোচনা করব সন্ধি। তোমাদের বাংলা সেকেন্ড পেপারের সন্ধির যে একটা চ্যাপ্টার আছে, ওই সন্ধির চ্যাপ্টার থেকে আজ আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সোজা ক্লাসে চলে যাব। সন্ধি সন্ধি প্রথমে আমরা সন্ধির সংজ্ঞাটা বলি বা একটা এক্সাম্পল দিয়ে সন্ধির সংজ্ঞাটা আমরা নির্ণয় করি। মনে করো আমি একটা শব্দাংশ লিখলাম বা শব্দ লিখলাম বিদ্যা। বিদ্যা মানে হচ্ছে আমরা জানি পড়াশোনা, স্টাডি, যুগ আলয়। আচ্ছা, আর আলয় মানে হচ্ছে, আলয় শব্দের অর্থ হচ্ছে ঘর। নির্দিষ্ট একটা ঘর, স্থান, প্লেস, একটা এরিয়া এরকম বোঝায়। তাহলে বিদ্যা যুগ আলয়। তাহলে দেখো আমরা যদি বলি আমি বিদ্যা আলয়ে পড়াশোনা করি, আমি বিদ্যা আলয়ে পড়াশোনা করি, সেই ক্ষেত্রে এটার চেয়ে সুন্দর শোনায় যদি আমি বলি আমি বিদ্যালয়ে পড়াশোনা করি। তাহলে কি হচ্ছে, বিদ্যা বললে এখানে এই শব্দটার শেষে একটা আ আছে, বিদ্যা। আবার এই শব্দটার প্রথমে একটা আ আছে, বিদ্যা। এই দুইটা আ মিলে আসলে দুইটা আ যোগ করে হয় একটা আ যোগ আ ইকুয়াল টু আ। আর আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। তখন এই শব্দটা দাঁড়ায় এবং এই শব্দটা দাঁড়ায় বিদ্যা। এটা হচ্ছে এই আয়ের সংক্ষিপ্ত রূপ আকারটা এখানে হবে, আর এই বর্ণটা লুপ্ত হয়ে যায়। বিদ্যা যোগ আলয় মিলে হলো বিদ্যালয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে আমি বিদ্যালয়ে পড়াশোনা করি। তাহলে পাশাপাশি দুইটা বর্ণ মিলিত হয়ে একটা বর্ণ হয়ে গেছে এবং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। আকারটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। আকারটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমি কি বললাম যে পাশাপাশি দুইটা বর্ণ মিলে একটা বর্ণ হয়ে গেছে এবং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার এবং আকারটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়েছে। তখন বিদ্যা একটা শব্দ, আলয় একটা শব্দ, এই দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে বিদ্যালয়। এটা শুনতে ভালো শোনায়। কি করলো, দুইটা শব্দকে একসাথে যুক্ত করলো, সময়ে বাঁচাইলো। এটা উচ্চারণ করতে সময় বাঁচবে, শুনতে ভালো লাগে। ঠিক আছে, পাশাপাশি দুইটা বর্ণকে একসাথে যুক্ত করলো। তখন এই যে পাশাপাশি দুইটা বর্ণকে একসাথে যুক্ত করে একটা বর্ণে রূপান্তরিত করলো, এটাই হলো সন্ধি। সন্ধি শব্দের অর্থ আমরা এমনিও জানি, সন্ধি মানে হচ্ছে চুক্তি, একসাথে মিলিত হওয়া, মিলন ঘটা বা চুক্তি করা, এটা হচ্ছে সন্ধি। তাহলে আমরা এই এক্সাম্পল থেকে, এই উদাহরণ থেকে আমরা সংজ্ঞাটা নির্ণয় করতে পারি। এখন আমরা সংজ্ঞাটা নির্ণয় করি, সন্ধি। তাহলে সন্ধির সংজ্ঞাটা হচ্ছে কি, এই যে আমরা एग्जांपल থেকে সংজ্ঞাটা নির্ণয় করতে পারি যে পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা এটা কি করলাম, এই যে আমরা উদাহরণ থেকে সংজ্ঞাটা নির্ণয় করলাম, পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সংজ্ঞাটা আমরা কিভাবে নির্ণয় করেছি। সম্মানিত সুধী যারা দেখছেন, একটু লাইক কমেন্টস করে জানান যে ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দিলাম, একটা एग्जांपल দিলাম, এটা থেকে আমরা সংজ্ঞাটা নির্ণয় করলাম। আমরা অর্থাৎ উদাহরণ থেকে সংজ্ঞায় গেলাম যে পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। এখন প্রশ্ন হচ্ছে আমরা সন্ধি কেন করব, সন্ধি করার দরকার কি? তাহলে দেখো এখান থেকে আমরা, এই উদাহরণ থেকে আমরা বৈশিষ্ট্যগুলি পাবো। সন্ধি আমরা কেন করব, সন্ধি আমরা উদাহরণ থেকে যদি আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে নিই, সন্ধির প্রয়োজনীয়তা।
প্রয়োজন। কেন আমরা সন্ধি করব, সন্ধির প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এখানে দুইটা শব্দ ছিল, দুইটা শব্দকে সংক্ষিপ্ত করে একটা শব্দে রূপান্তরিত করেছে, মানে কি ভাষাকে সংক্ষিপ্ত করেছে। তাহলে কি বলবো আমরা? এক নম্বর হচ্ছে ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাষাকে সংক্ষিপ্ত করে। যেহেতু ভাষাকে সংক্ষিপ্ত করে দুইটা শব্দ উচ্চারণ করতে যে সময় লাগতো, একটা শব্দ উচ্চারণ করলে সময় কম লাগবে, তাহলে সময় বাঁচায়। এক নম্বর আমরা বলতে পারি ভাষাকে সংক্ষিপ্ত করে। দুই নম্বর হচ্ছে সময় সময় কি বলবো, লাঘব করে, মানে ব্যাকরণের ভাষায় বলবো এটাকে আমরা বলবো সময় লাঘব করে, মানে সময় বাঁচায়। তিন নম্বর হচ্ছে আমি বিদ্যা আলোয়ে পড়াশোনা করি। এটার সে যদি আমি বলি আমি বিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে এটা শুনতে ভালো লাগে। তাহলে তিন নম্বর আমরা বলবো যে ভাষাকে শ্রুতি মধুর করে, শ্রুতি মধুর করে মানে হচ্ছে শুনতে ভালো লাগে, ভাষাকে শ্রুতি মধুর করে। তাহলে হচ্ছে আরেকটা আছে, অর্থাৎ ভাষাকে সংক্ষিপ্ত করে, সময় লাঘব করে, ভাষাকে শ্রুতি মধুর করে। আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, এটা হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করে, নতুন নতুন শব্দ তৈরি করে। এই চারটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে নিতে পারি, নতুন নতুন শব্দ তৈরি করে। তাহলে কেন সন্ধির প্রয়োজন? সন্ধির প্রয়োজনটা হচ্ছে ভাষাকে সংক্ষিপ্ত করে, সময় লাঘব করে, ভাষাকে শ্রুতি মধুর করে, নতুন নতুন শব্দ তৈরি করে। এই চারটা বৈশিষ্ট্য আমরা নিতে পারি সন্ধির প্রয়োজনীয়তা থেকে। ঠিক আছে, তাহলে দেখো পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। দুই বর্ণ বা ততোধিক বর্ণ হতে পারে। এখন কথা হচ্ছে পাশাপাশি দুই বর্ণ মিলেই যে সন্ধি হবে এমন নয়, বা আমি যে কোনো শব্দকে মিলাই ফেললাম তাহলে সন্ধি হয়ে যাবে তা কিন্তু না। যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, আমি একটা লিখলাম যে কচু যোগ আদা যোগ আলু, এই তিনটা মিলে যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে? কচা দা লো। আসলে এটা আমরা কি করেছি, তিনটা শব্দকে একসাথে সংক্ষিপ্ত করে সন্ধি করে একটা নতুন শব্দ তৈরি করেছি, যেটা নাম দিয়েছি কচ্চা দালু। বাট কচ্চা দালু শুনতে ভালো শোনায় না। তাহলে আমরা বলতে পারি যে একসাথে পাশাপাশি বর্ণ মিলিয়ে একসাথে একটা নতুন শব্দ তৈরি করে দিলেই সন্ধি হবে না। সন্ধি হতে হলে অবশ্যই তাকে শ্রুতি মধুর হতে হবে, শুনতে ভালো লাগতে হবে। ঠিক আছে, নয়তো সেটা সন্ধি করা যাবে না। তাহলে আমরা সন্ধির সংজ্ঞা পেলাম, প্রয়োজনীয়তা পেলাম, আর আন্দাজে দুইটা শব্দকে পাশাপাশি বসিয়ে দিলেই সন্ধি হবে না, এই জিনিসটা পেলাম। এবার আমরা যাব সন্ধির প্রকারভেদ। মুছে দিচ্ছি। তো সন্ধি কত প্রকার? সন্ধির মধ্যে আমরা পাই সন্ধি আছে, প্রথমে আছে বাংলা সন্ধি, বাংলা সন্ধি, তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে তৎসম সন্ধি, তৎসম ভাষার সন্ধি, তৎসম শব্দের সন্ধি, যেটাকে তৎসম বাংলা সন্ধি, তৎসম শব্দের সন্ধি। ঠিক আছে, তো বাংলা সন্ধিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বর সন্ধি, স্বর সন্ধি, আর এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর এটা হচ্ছে আমরা বলতে পারি একটা বিসর্গ সন্ধি, তৎসম শব্দের সন্ধি। তো আমরা আজ এই স্বর সন্ধি নিয়ে আলোচনা করব, বিকজ সন্ধির চ্যাপ্টারটা অনেক বড়। এটা এই সন্ধির চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা পড়াইতে গেলে 2-3টা ক্লাস লাগবে। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে পুরো চ্যাপ্টারটা পড়া। তো আজ আমরা বাংলা সন্ধির স্বর সন্ধি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্বর সন্ধিতে চলে যাই। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি।
স্বরসন্ধি। স্বরসন্ধি নিয়ে যদি আমরা কথা বলি, স্বরসন্ধি এটা সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো? আমরা এটা সংজ্ঞাতে যদি যাই, অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি। এটা হচ্ছে স্বরসন্ধির সংজ্ঞা। স্বর বর্ণের সাথে স্বর বর্ণের মিলনে যে সন্ধি হয়, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। উদাহরণ দিলে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। এখন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনটা কি? প্রথমেই আমরা এখানে কতগুলি সূত্র আছে, সূত্র অনুযায়ী আমরা এগুলো সন্ধির মধ্যে কিন্তু সূত্র আছে, সূত্র অনুযায়ী আমরা এগুলো আলোচনা করব। যেমন অ, কোন শব্দের শেষে যদি অ থাকে, আরেকটা শব্দের প্রথমে যদি অ থাকে, অর্থাৎ অ এর সাথে ও যদি যুক্ত হয় দুটাই মিলে আ হয়, ঠিক আছে? আবার ও এর সাথে আ যুক্ত হলে দুটাই মিলে আ হয়। আবার ও এর সাথে ও যোগ অ দুটাই মিলে হলো আ, ও যোগ আ দুটাই মিলে হলো আ। আবার আ এর সাথে যদি ও যুক্ত হয় তাহলেও দুটাই মিলে আ হয়। আবার আ এর সাথে যদি আ যুক্ত হয় তাহলেও দুটাই মিলে আ হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ও প্লাস ও ইকুয়াল টু আ, ও প্লাস আ ইকুয়াল টু আ, আ প্লাস ও ইকুয়াল টু আ, আ প্লাস আ ইকুয়াল টু আ। আচ্ছা, এগুলো উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা একটা করে উদাহরণ দেব। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো আমরা প্রথমটা বললাম ও যোগ প, তাহলে যেমন এটা আমরা একটা উদাহরণ দিলাম হিমাচল, হিম যোগ আচল মিলে কি হলো? হিম যোগ আচল। না, অ যোগ অ, তাহলে এটা দাঁড়াচ্ছে হিম যোগ অচল মিলে হলো হিমাচল, হিমাচল। তাহলে এখানে দেখো হিম যদি বলি আমরা, এটার শেষে ও আছে, অচল বললে এটার প্রথমে ও আছে, তাহলে হিম যোগ অচল মিলে হলো হিমাচল। এখানে ও প্লাস ও দুটোই মিলে আ হলো, আ এর সংক্ষিপ্ত রূপ আকার হলো, আর আকারটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়টা কি ক্লিয়ার কিনা? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আর এটার যে সূত্রটা, এটার সূত্রটা আমি লিখি নাই, এটার সূত্রটা একটু লিখে দিচ্ছি উপরে। একটু খেয়াল করো, নিয়ম নিয়ম 1, অকার অকার কিংবা আকারের, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, উভয় মিলে আকার হয় এবং আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়, এবং আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। এই হচ্ছে সংখ্যা, ঠিক আছে?
তাহলে দেখো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে এখানে হিম যুগ অচল, এটা হচ্ছে ও, এটাও হচ্ছে ও, দুটো মিলে হলো আ, আয়ের সংক্ষিপ্ত রূপ আকার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে সংজ্ঞা অনুযায়ী যে পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে এখানে হিম মানে ময়ের সাথে আকার যুক্ত হয়, এটা হয় হিমাচল। হিম যুগ আচল, হিমাচল। ঠিক আছে, এরকম উদাহরণ আমরা আরো দিতে পারি, যেমন ধরো প্রাণাদি, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি। আরেকটা উদাহরণ দিই এটার, যেমন ধরো প্রাণ যুগ অধিক, অধিক মিলে হলো প্রাণাদি, প্রাণাদি। তাহলে প্রাণ বললে শেষে একটা ও আছে আর এখানে একটা ও আছে, হ্যাঁ, দুইটাই মিলে আ হলো আয়ের সংক্ষিপ্ত রূপ আকার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। প্রাণ যুগ অধিক মিলে হলো প্রাণাদি। তাহলে এটা আমরা উদাহরণ দিলাম, ও প্লাস ও ইকুয়াল টু আ মিলে আকার হয় এবং আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে হিম যুগ অচল মিলে হলো হিমাচল, প্রাণ যুগ অধিক মিলে হলো প্রাণাদি। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। ওকে, তাহলে ও প্লাস আ, ও প্লাস আ, ও প্লাস আ মিলে কি হয়, আ হয়, আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। যেমন ধরো দেব যুগ আলয়, দেব যুগ আলয় মিলে হলো দেবালয়, দেবালয়। দেব যুগ আলয় মিলে কি হলো, দেবালয়। তাহলে এটা কিভাবে হলো দেখো, দেব বললে এখানে একটা ও আছে, আবার প্লাস এখানে একটা আ আছে, মানে এই শব্দের শেষে হচ্ছে ও আছে। কিভাবে ও আছে, বুঝি ব, ব বললে আসলে তো এটার সাথে একটা ও আছে। ঠিক আছে, তাহলে দেব বললে এখানে একটা ও আছে, প্লাস এখানে একটা আ আছে, ও প্লাস আ ইকুয়াল টু আ, আয়ের সংক্ষিপ্ত রূপ আকার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। এই যে পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়ে এটা হলো দেবালয়। দেব যুগ আলয়, দেবালয়। তদ্রূপ বলতে পারি আমরা আরেকটা एग्जांपल, হিম, হিম যুগ আলয় মিলে কি হবে, হিমালয়। ওকে, দেবালয়, হিমালয়। তারপরে হিম যুগ আলয়, হিমালয়। হিম বলে এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে, প্লাস এখানে একটা আ আছে, এই দুইটাই মিলে আকার হলো হিম যুগ আলয়, হিমালয়। তদ্রূপ আমরা বলতে পারি রত্নাকর, রত্নাকর, রত্ন যুগ আকর মিলে কি হলো, রত্নাকর, রত্নাকর। এটা কিভাবে হলো, এটা হলো রত্ন বললে শেষে একটা ও আছে আর এখানে একটা আ আছে, তাহলে দুইটাই মিলে আকার হলো, আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমরা কি বলতে পারি, ওই যে আমরা সংজ্ঞায় গেলাম, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং আকার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমরা আগেরটা প্রথমটা দেখেছি অ যুগ অ ইকুয়াল টু আ, এখন দেখলাম অ যুগ আ ইকুয়াল টু আ, আমরা অনেকগুলো एग्जांपल দিলাম। ঠিক আছে, তারপরটা যাব আমরা আ যুগ অ ইকুয়াল টু আ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা ওইটাতে যাই, আ যুগ অ মিলে আ হয়, এটার উদাহরণ আমরা দেই। যেমন আমি লিখলাম যতা, যতা যুগ অর্থ মিলে কি হলো, মিলে হলো যথার্থ, যথার্থ। আচ্ছা, যদি আমি বলি যথা যুগ অর্থ,
যতা বললে শেষে একটা আ আছে, প্লাস এখানে অর্থর অ আছে, দুইটাই মিলে আ হলো আকার পূর্ববর্তী বর্ণের আয়ের সাথে জোড়া আকার এবং এর পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে যতা যোগ অর্থ মিলে হলো যথার্থ। তদ্রূপ আমরা আরেকটা एग्जांपल দিতে পারি, কতা যোগ অমৃত। কতা যোগ অমৃত, সেটা কি হতে পারে? কথামৃত। কথামৃত। ঠিক আছে, আমরা সর্বশেষ আ যোগ আ ইকুয়াল টু আ এই উদাহরণটিতে যাব। যেমন আমরা প্রথমেই একটা एग्जांपल দিয়েছিলাম, বিদ্যালয়। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। কারা, কারা যোগ আগার মিলে হলো কারাগার। তাহলে দেখো বিদ্যা বললে শেষে একটা আ আছে, আবার এখানে একটা আ আছে, তো দুইটাই মিলে আ হলো, আয়ের সংক্ষিপ্ত রূপ আকার হলো, এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। বিদ্যা যোগ আলয় মিলে হলো বিদ্যালয়। তো দ্রুপ কারা যোগ আগার মিলে হলো কারাগার। কারা বললে এখানে একটা আ আছে, আবার এখানে একটা আ আছে, দুইটাই মিলে আ হলো, আয়ের সংক্ষিপ্ত রূপ আকার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। তাহলে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, কারা যোগ আগার কারাগার। এরকম আরো एग्जांपल হতে পারে, মহাশয়, সদানন্দ ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলছিলাম আসলে এই সন্ধির চ্যাপ্টারটা বেশ বড়, এটা এক দুইটা ক্লাসে করা সম্ভব না। আমার 5-7 মিনিট ক্লাস নিতে পারবো। দেখি আরেকটা টপিক শুরু করলে হয়তো শেষ করতে পারবো না। আরেকটা নিয়ম, তারপর আমরা লিখছি নিয়ম। অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়, একার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। আমরা আরেকটা নিয়মে যাই। অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকার থাকলে উভয় মিলে, অকার কিংবা আকারের পর দেখো হ্রস্বইকার, হ্রস্বইকার কিংবা দীর্ঘ ইকার, হ্রস্বইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয় এবং একার এবং একার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। ওইটা একটা নিয়ম, এটা হচ্ছে নিয়ম 2। ওটাকে আমরা বলবো নিয়ম 2। মানে অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয় এবং একার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। সময় যেহেতু কম, আমি দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। যেমন ধরো অ যোগ হ্রস্বই মিলে কি হবে এ, তারপরে হচ্ছে আ যোগ হ্রস্বই মিলে হবে এ, তারপরে হচ্ছে অ যোগ দীর্ঘই মিলে হবে এ, তারপরে হচ্ছে আ যোগ দীর্ঘই মিলে হবে এ। আমরা একটা দুটো করে উদাহরণ দেব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি প্রথমটা বললাম অ যোগ হ্রস্বই, তাহলে শুভ যোগ ইচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হবে শুভেচ্ছা। এটা কিভাবে হলো দেখো, শুভ যদি বলি আমরা, এখানে একটা ও আছে, ও, তাহলে শুভ বললে বয়ের পরে একটা ও আছে, প্লাস ইচ্ছা বললে প্রথম বর্ণটা হচ্ছে হ্রস্বই, তো সূত্র অনুযায়ী অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়, তাহলে দুটোই মিলে একার হলো, এর সংক্ষিপ্ত রূপ একার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে এটা হলো শুভেচ্ছা। দুটোই মিলে একার হলো, একার ভয়ের সাথে যুক্ত হলো, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। ঠিক আছে।
আমরা পরের একটা উদাহরণ দিতে পারি, যথেষ্ট। আমরা লিখলাম যথা যুগ ইষ্ট, যথা যুগ ইষ্ট মিলে কি হলো, মিলে হলো যথেষ্ট, যথেষ্ট। সেটা কিভাবে হলো, এই একই নিয়মে। যথা বললে শেষে একটা আ আছে আর এখানে রসই আছে, দুইটাই মিলে এ হলো, এর সংক্ষিপ্ত রূপ একার হলো এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। তাহলে প্রথমটা হচ্ছে শুভ যুগ ইচ্ছা শুভেচ্ছা, পরেরটা হচ্ছে যথা যুগ ইষ্ট যথেষ্ট। ঠিক আছে, আমরা যদি পরের একটা উদাহরণে যাই, পরেরটা হচ্ছে অ এবং দীর্ঘই। তাহলে অ এবং দীর্ঘই মিলে হবে পরম যুগ ইস। মানে আমরা লিখলাম পরম যুগ ইস। হ্যাঁ, পরম যুগ ইস। তাহলে এটা হবে কি, এটা হবে পরমেশ। কিভাবে হলো, পরম বললে পরম ময়ের পরে একটা ও আছে আর এখানে ময়ের পরে একটা ও আছে আর এখানে দীর্ঘ ই আছে, দুইটাই মিলে এ হলো, এর সংক্ষিপ্ত রূপ একার। তাহলে কি হলো, পরমেশ, পরম যুগ ইস। এখানে দুইটা মিলে একার হলো, একারটা পূর্ববর্তী বর্ণের সাথে অর্থাৎ ময়ের সাথে যুক্ত হলো, দীর্ঘ এটা লুপ্ত হলো আর এখানে তালিবাস হলো। তাহলে পরমেশ, পরম যুগ ইস সমান পরমেশ। আমরা আরেকটা উদাহরণ যদি দেই, আমরা লিখলাম মহা যুগ ইস, মহাযুগ ইস। তাহলে কি হবে, এটা হবে মহেশ। কেমনে হলো, কিভাবে হলো, মহাযুগ ইস মহেশ। মহা বললে শেষে একটা আ আছে আর এখানে আবার একটা দীর্ঘ ই আছে, প্রথম বর্ণটা দীর্ঘ ই, দুইটাই মিলে কি হলো, এ হলো, এর সংযুক্ত রূপ একার এবং এটা হয়ের সাথে যুক্ত হলো, মহাযুগ ই। আমি আবার একটু রিপ্লাই করছি। তাহলে দেখো 2 নম্বর নিয়মটা হচ্ছে অকার কিংবা আকারের পর রসইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয় এবং একার পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমরা প্রথমটা দিলাম যে শুভ, শুভ বললে এখানে একটা ও আছে, হ্যাঁ ও এর ও আছে, এখানে একটা রসই আছে, তাহলে কি হলো, মিলে হলো শুভেচ্ছা। তারপর যথা যুগ ইষ্ট, যথা বললে এই থ এর পরে একটা আ আছে এবং ই আছে, দুইটাই মিলে এ হলো, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো। পরম বললে ম, ম এর পরে একটা ও আছে, এখানে একটা দীর্ঘ ই আছে, দুইটাই মিলে এ হলো, এর সংক্ষিপ্ত রূপ একার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো, পরমেশ। মহা বললে এটা শেষে আ আছে এবং এটার প্রথমে দীর্ঘ ই আছে, দুইটাই মিলে এ হলো, এর সংক্ষিপ্ত রূপ একার এবং এটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হলো, মহেশ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আসলে এ পর্যন্তই। আমি তোমাদের সন্ধির অনেকগুলি নিয়ম, আমি আসলে 2টা নিয়ম নিয়ে জাস্ট আজকে আলোচনা করেছি। অনলাইন ক্লাসে আসলে এর চেয়ে বেশি আলোচনা করা সম্ভবও নয়। আমি ক্রমান্বয়ে তোমাদের এই সন্ধির চ্যাপ্টার পুরোটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি ক্রমান্বয়ে শেষ করব। আজ 2টা নিয়ম নিয়ে আলোচনা করছি, অন্যদিন হয়তো আরো 2টা নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।